5 আগস্ট পরবর্তী সব মামলা যাচাই বাছাই হবে। ডিসি সম্মেলন শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। 10,000 অস্ত্র উদ্ধারে কঠোর নির্দেশ, মাঠ পর্যায়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতা তৈরির তাগিদ। 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী সফর প্রধানমন্ত্রীর। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। পদ্মা ব্যারেজ নিয়ে সিদ্ধান্ত শিগগিরই। মাদ্রাসা ছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার। জেলা প্রশাসন ও আলেমদের আলাদা তদন্ত কমিটি, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি। পুলিশের সামনেই রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের টেন্ডার বাক্স লুট। জড়িত 2 নেতাকে বহিষ্কার করেছে মহানগর যুবদল। মামলার প্রস্তুতি। হাওড় জুড়ে পচা ধান নিয়ে বর্গা চাষির হাহাকার, প্রণোদনা পাচ্ছেন জমির মালিক। এরা যে আমরা জমিন করি মনে করেন তারা তো সবই বিদেশ বাড়িতে আসেন, কিন্তু আমরা যে ক্ষেত করি ক্ষেতের বিনিময়ে কিছু আমরা পাই না। ক্ষতিগ্রস্তের তালিকায় কারা, উত্তর নেই প্রশাসনের। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতায় নিহত 4। পুলিশের 0 টলারেন্সে শান্তির আহ্বান শুভেন্দুর। মুখ্যমন্ত্রী বাছাইয়ে অমিত শাহর বৈঠক শুক্রবার। এবং টেস্ট সিরিজে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। জিততে প্রস্তুত সফরকারীরাও। মিরপুরে প্রথম ম্যাচ শুরু শুক্রবার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। জুলাই আন্দোলনের পর উদ্দেশ্যমূলক মামলায় যাদের আসামি করা হয়েছে তাদের রেহাই দিতে চায় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, 1 মাসের মধ্যে তালিকা পাঠাতে বলা হয়েছে জেলা প্রশাসকদের। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে এসব কথা জানান তিনি। বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় 10,000 লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি। সেসব অস্ত্র দ্রুত উদ্ধার ও বাজেয়াপ্ত করার জন্য জেলা প্রশাসকের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে মাঠ পর্যায়ে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ, নারী নির্যাতন ও চোরাচালান রোধ সহ আইন শৃঙ্খলা রক্ষায় এক গুচ্ছ নির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আলোচনায় উঠে আসে জুলাই আন্দোলনের পর সারা দেশে হওয়া হাজার হাজার মামলা প্রসঙ্গ। মন্ত্রী বলেন, উদ্দেশ্যমূলকভাবে এসব মামলায় কাউকে আসামি করা হয়ে থাকলে তালিকা থেকে তাদের নাম বাদ দেয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি। তবে এটা আইনানুগভাবেই হবে। আমরা বলেছি যথাশীঘ্র এবং মৌখিকভাবে জানিয়েছি সর্বোচ্চ 1 মাসের ভিতরে পাঠাতে। নির্বাচনের আগে বিভিন্ন থানায় জমা নেওয়া লাইসেন্স করা অস্ত্র প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তিনি বলেন, আওয়ামী লীগ আমলে ইস্যু করা লাইসেন্সগুলো পুনরায় যাচাই বাছাই করা হবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দেবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5 আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশে পুশ ইন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দুর্নীতি বন্ধ সহ সরকারের নানা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের ভূমিকা পালনের আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হলো 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়ন, প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার নির্মাণ, অপতথ্য মোকাবেলা সহ নানা বিষয়ে দিক নির্দেশনা দেন।
সম্মেলনের সমাপনী দিনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসকরা। প্রতিটি জেলায় ডে কেয়ার সেন্টার স্থাপন, সামাজিক নিরাপত্তার উপকারভোগীদের তথ্য যাচাই এবং প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ সহ নানা বিষয়ে আলোচনা হয়। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার খেলোয়াড়দেরকে তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পরিবেশ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং পাহাড় ও গাছ কাটা বন্ধে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়। গাছ লাগানো বলেন, সেটা বায়ু দূষণ কমানো বলেন, ব্যবস্থাপনা বলেন, যাই আমরা বলি, এগুলি কিন্তু ওনাদের সাহায্য সহযোগিতা ছাড়া ওই স্তরে সম্ভব না। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। জনপ্রশাসন এবং তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ভুল ও অপতথ্য মোকাবেলায় জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান। একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং ভবিষ্যতেও সে আবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে দায়িত্বে থাকতে চায়। এই সরকার আসলে তথ্য গোপন করার যে প্রবণতা আপনি আগে দেখেছেন, যুক্তি বলে যে সরকার এটা করতে যাবে না। এছাড়া দুর্নীতি দমন কমিশনের শীর্ষ কর্মকর্তারা মাঠ পর্যায়ে দুর্নীতি বিরোধী জনসচেতনতা তৈরি করতে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার আহ্বান জানান। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামী 6 জুন থেকে সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে প্রত্যাহার শুরু করবে সরকার, এমনটাই জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার শুরু হবে, পরবর্তীতে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলাগুলো থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছিল এই সেনা সদস্যরা। এখন তারা ব্যারাকে ফিরে যাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 16 মে চাঁদপুর এবং 25 মে ফেনী সফর করবেন। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী একথা জানান। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেছেন, আনন্দদায়ক শিক্ষা নিশ্চিতে সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিচ্ছে সরকার। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি, নদী রক্ষা এবং শুষ্ক মৌসুমে পানি সংকট মোকাবেলা ও ফারাক্কার বিরূপ প্রভাব হ্রাসে পদ্মা ব্যারেজ নির্মাণকে একমাত্র সমাধান হিসেবে দেখছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্টরা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই একনেকে প্রস্তাব উপস্থাপন করা হবে। বাংলাদেশের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ, এবং আমরা আশা করছি যে আমরা এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে, আলোচনা হবে এবং সিদ্ধান্ত গৃহীত হবে। পরে শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়। শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে বিএনসিসির মতো সংগঠনকে গুরুত্ব দেওয়া হবে। আর সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন মাহদি আমিন। সারা দেশে বিএনসিসি গড়ে তোলা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম, পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। তেমন একটা শিক্ষা কার্যক্রম যেখানে আনন্দের সাথে উৎসমুখর পরিবেশে আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, বাস্তব জীবনের জন্য তারা প্রিপেয়ার্ড হবে, সেই লক্ষ্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ভ্যালু বেস করতে চাই, প্রিন্সিপাল বেস করতে চাই, এথিক্স বেস করতে চাই, যেন তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। এছাড়া এদিন স্বাস্থ্যমন্ত্রী সহ সংশ্লিষ্টরা মন্ত্রণালয়ের কাজে অগ্রগতি সরকার প্রধানকে অবহিত করেন।
মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পবিত্র ঈদুল আজহার বাকি মাত্র দিন 20 পশুর হাটে ব্যস্ত ইজারাদাররাও আর খামারিরাও সেরে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। বুধবার সকালে রাজধানীর গাবতলীতে হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চাঁদাবাজির বিরুদ্ধে জানান কঠোর হুঁশিয়ারি। কিছুদিন বাদেই দেশ জুড়ে বসতে শুরু করবে কোরবানির পশুর হাট। রাজধানীর অন্যতম প্রধান হাট গাবতলীতে চলছে জোর প্রস্তুতি। ইজারাদারদের পাশাপাশি প্রস্তুত হচ্ছেন পশু বিক্রেতারাও। জানালেন হাট ঘিরে কোনো সমস্যা বা চাঁদাবাজির অভিযোগ নেই, তবে ভারতীয় গরু বাজারে এলে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইন্ডিয়ান গরু ঢুকলে তো একটু বাজার বাড়ি খাবেই, তো ওই দেশের গরুর সাথে আমাদের তো খামারিরা মনে করেন পারবে না, কারণ খরচ বেশি আমাদের। আমরা ধরেন 250-300 কিনি, আমাদের ধরেন ওই গরু তখন ওই আসলে বেচতে হবে, কোনো লাভ হবে না। গাবতলী পশুর হাট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এবার রেল লাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। সাধারণত ঈদের 5 থেকে 7 দিন আগে থেকে বসা শুরু হয় কোরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীতে এবার হাট বসবে 26টি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। নেত্রকোনায় শিশু ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব। এই ঘটনায় আলাদা তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় আলেম সমাজ। আর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি, সেই সাথে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসীর এমনটাই দাবি জানান সোহান আহমেদ কাকনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কওমি মাদ্রাসার শিক্ষকের ধর্ষণে 11 বছরের শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় বইছে। ঘটনার পর থেকেই পরিবার সহ আত্মগোপনে যান অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ সাগর। এক ভিডিও বার্তায় ঘটনায় জড়িত নন বলে দাবিও করেন তিনি। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে বুধবার ময়মনসিংহের গৌরীপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদ আরাফি ওরফে সাগরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মসজিদের বারান্দার একটি ঘরে ধর্ষণের অভিযোগ ভুক্তভোগী শিশু ও তার পরিবারের। সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি এলাকাবাসীর। ঘটনা সত্য হলে বিচার চাই, আর সত্যরা প্রমাণিত হোক, এটাই আমরা চাই। প্রতিবাদে যা হয় তা আইনগতভাবে যেটা হয় এটাই। ঘটনা তদন্তে আলাদা কমিটি করেছে উপজেলা প্রশাসন ও কওমি মাদ্রাসার সংশ্লিষ্ট আলেম সমাজ। ঘটনাটাকে তদন্ত রিপোর্ট দিতে হবে এবং আমরা প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থা আমরা নিব। বোর্ড এটি দেখতেছে যে সে যদি অপরাধীও তার শাস্তি আমরা নিশ্চিত চাই। শিশুটির চিকিৎসা, মানসিক ট্রমা কাটিয়ে ওঠা এবং আইনি নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। ডিএনএ টেস্টের মাধ্যমে অনৈতিক কর্মের সঠিক বিচার দাবি নাগরিক সমাজের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শাপলা চত্বরে গণহত্যার মামলায় রাজসাক্ষী হতে চান পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। বুধবার তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 জুন। মামলাটিতে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জন। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঘটে যাওয়া এক বিভীষিকাময় অধ্যায়ের 1 দশক পূর্ণ হলো মঙ্গলবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মানবতা বিরোধী অপরাধের এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল হবে 7 জুনের মধ্যেই। এখন পর্যন্ত 58 জন নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি। বুধবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আসামি আব্দুল জলিল মণ্ডলের জামিন চান তার আইনজীবী, তবে তা নাকচ করেন আদালত। হেলথ গ্রাউন্ডে আমার পক্ষে জামিনের আবেদন দাখিল করা হয়। অনারেবল ট্রাইব্যুনাল আমার জামিনের আবেদনটা বিবেচনা করেননি। সাবেক এই পুলিশ কর্মকর্তার আইনজীবী বলেন, ট্রাইব্যুনাল অনুমতি দিলে রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি আব্দুল জলিল। অনারেবল ট্রাইব্যুনাল যদি আমাকে অনুমতি দেয়
আমি বিচার কাজে সহযোগিতা করতেও রাজি আছি, প্রয়োজনে সাক্ষী হতেও রাজি আছি এই মামলায়। 2013 সালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ছিলেন জলিল। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার মামলাও ওঠে ট্রাইব্যুনালে। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন 7 জুন ধার্য করেন আদালত। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের টেন্ডার বাক্স লুটের ঘটনায় 2 নেতাকে বহিষ্কার করেছে মহানগর যুবদল। আর এই ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে আরডিএ। এদিকে পুলিশের উপস্থিতিতে লুটের এমন ঘটনা ঘটলেও তার দায় নিতে নারাজ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতিউর মুর্তজার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মঙ্গলবার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অফিস থেকে পুলিশের উপস্থিতিতে টেন্ডার বক্স লুট করার অভিযোগ ওঠে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এই বক্স থেকে আসলে কি নিয়েছে আর কি ফেরত দিয়েছে এইটা আসলে ইনকোয়ারি করার বিষয়। এটা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তাদের। এরা যদি অভিযোগ পায় আমরা খতিয়ে দেখব। এদিকে রাজশাহী মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের দাবি, জড়িতদের মধ্যে 2 জনকে বহিষ্কার করা হয়েছে, বাকিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টি তাদেরকে শোকজ নোটিশ দিয়েছিলাম, কারণ দর্শন নোটিশ দিয়েছিলাম। পরক্ষণে যখন আমরা দেখেছি যে তারা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত, তখন আমরা সংগঠনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে আমরা গ্রহণ করেছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি টেন্ডার প্রক্রিয়া বাতিল করা হবে বলে জানিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আজকে হয়তো মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি। টেন্ডার প্রক্রিয়া আমরা এটা গ্রহণ করেছি, কিন্তু আমরা এটা এই সমস্ত সামগ্রিক পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে মূল্যায়ন কমিটির সুপারিশ করা হবে। প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সরকারি অফিসে এমন ঘটনায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেইজিংয়ে 4 দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার বেইজিংয়ের দিয়াওতাই স্টেট গেস্ট হাউসে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এর আগে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিসিসি চেয়ারপারসন ওয়াং হুনের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষ বাংলাদেশে চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ ও উন্নয়নে গভীরতর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.04%। মার্চে যা ছিল 8.71%। বুধবার মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায় এপ্রিল মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 8.39% দাঁড়িয়েছে, যা মার্চে ছিল 8.24%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, 9.09% থেকে বেড়ে দাঁড়িয়েছে 9.57%। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সহ নিত্য পণ্যের দাম বৃদ্ধির প্রভাবেই বেড়েছে এপ্রিল মাসের মূল্যস্ফীতি। হাওরের পানিতে ডুবে পচেছে ধান, যতটুকু বাঁচাতে পেরেছেন তাও বেচেছে স্বল্প দামে। এই অবস্থায় স্থানীয় চাষিরা বলছেন, সরকারি খাতায় জমির মালিকই কৃষক, তাই হাওরের 70% বর্গা চাষি জানেন না ভাগ্যে কি লেখা আছে। প্রশাসনের তালিকা করছে ক্ষতিগ্রস্তদের, তবে স্থানীয়দের প্রশ্ন, প্রণোদনা কে পাবে, জমির মালিক না বর্গা চাষি? শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
হাওরে পানি বাড়ছে, কোথাও তলিয়েছে ধান গাছ, তো কোথাও গলা পানি। তাই বাধ্য হয়ে নৌকা নিয়ে ধানের আগা কাটছেন মৌলভীবাজার জেলার হাওরের কৃষক। এদিকে ধান কেটে রাখার জায়গাও নেই। কৃষক জানান, চোখের সামনে মরে যাচ্ছে লালিত স্বপ্ন। নিরুপায় হয়ে বছরের একমাত্র ফসল রক্ষার আপ্রাণ চেষ্টা। ভেজা ধান কেটে শুকানো যাচ্ছে না, বিবর্ণ হয়ে গেছে রং। ভেজা ধান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরা যে আমরা জমিন করি, মনে করেন তারা তো সবই বিদেশ বাড়িতে আসেন, কিন্তু আমরা যে ক্ষেত করি, ক্ষেতর বিনিময়ে কিছু আমরা পাই না। বাড়ি দৌড়া লাগে, ধানও কাটা হয় না, ডুবাই ডুবাই ধানও কাটা যায় না, বড় কষ্টের মাঝে আমরা আছি। কৃষকের অভিযোগ, সরকারি তালিকায় জমির মালিকরাই কৃষক, ভোগ করেন সার, বীজ, ব্যাংক লোন সহ সবই। অথচ ক্ষতিগ্রস্ত হচ্ছেন 70% বর্গা চাষী। পরিবার পরিজন নিয়ে সারা বছর কি খাবেন আর চলবেনই বা কি করে, সেই দুশ্চিন্তায় ভেবে কুল পাচ্ছেন না। আর ঋণের বোঝা তো আছেই। বিশেষ করে কিস্তি লইয়া, ঋণ করিয়া, ঋণগ্রস্ত হইয়া ক্ষতিগ্রস্ত করছেন। এরা তো বেশি মাইর খাইছে, দান করিয়া তো দান উঠাইতে পারছে না, সব গেছে কি ভানিয়ে তলিয়ে নিচে গিয়া পারে। তো ধান কাটাইলাম, যদি নাও দিয়ে আনাইলাম, নাও তো প্রচুর টাকা লাগি যায়। এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে তালিকার কাজ চলছে বলে জানায় জেলা প্রশাসন ও কৃষি বিভাগ। তবে স্পষ্ট নয় কে থাকছে সে তালিকায়, জমির মালিক না বর্গা চাষী। অফিসার এবং কৃষি অফিসাররা সমন্বিতভাবে কাজ করছেন। যদি কোনো তথ্যের গ্যাপ থাকে তাহলে সেটা আমরা অবশ্যই রিকভার করার চেষ্টা করব। দান কিংবা অনুদান নয়, ন্যায্য অধিকার ও নিরাপদে ফসল ফলানো সহ ঘরে তোলার নিশ্চয়তা চান হাওরের কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় শঙ্কা বাড়ছে। প্রাণহানি অন্তত 4 জনের। ঘটেছে তৃণমূলের কার্যালয় ভাঙচুর সহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। অনুমতি ছাড়া বিজয় মিছিলও নিষিদ্ধ করা হয়েছে। আর এমন আবহে শুক্রবার রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 9 মে শপথ, যেখানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লাঠি সোটা হাতে রাজনৈতিক সমর্থকদের উল্লম্ফন, চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতীয় জনতা পার্টি, বিজেপি ও তৃণমূল কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের হট্টগোল চলছেই। কলকাতার নিউ টাউন, নিউ মার্কেট এলাকা রণক্ষেত্র। অভিযোগ, বুলডোজার নিয়ে হামলায় জড়িত বিজেপি। তাদের আক্রমণের শিকার তৃণমূলের একাধিক কার্যালয়। এছাড়া বীরভূম জেলা, উত্তর 24 পরগনার সন্দেশখালীও উত্তপ্ত। বিজেপি তৃণমূল সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন নেজার থানার অফিসার ইনচার্জ, যা আতঙ্কের সৃষ্টি করেছে জনমনে। মমতা ব্যানার্জি এখনো কেন ইস্তফা দিচ্ছে না বলুন, হেরে গেছে তো। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দা। আমরা 1 লক্ষ থেকে বেশি কার্ডস দিয়েছিলাম, ইনক্লুডিং আওয়ার পুলিশ স্টেশন নাম্বার ডিউরিং সিবিএস এক্সারসাইজ। এর মধ্যে উঠেছে ক্ষমতা ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 356 ধারার আওতায় বহিষ্কারের ডাক। আর বিজেপি আশ্বস্ত করেছে বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হবে বাংলা ভাষাভাষী নেতা। আলোচনায় আছে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ সহ অগ্নিলা মিত্র পাল। 9 মে শপথের আগেই মুখ্যমন্ত্রী বাছাইয়ে 8 মে বাংলা সফর করবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এই শপথ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভরসা দেতা হুঁ। নীরব দাস, নিউজ 24। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে ধবল ধুলাই করেছিল বাংলাদেশ। সেই জলজলে স্মৃতি নিয়ে এবার ঘরের মাঠে ইতিহাস গড়তে চায় টাইগাররা। আর এদিকে ঢাকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত সফরকারীরাও। মিরপুরে 2 দলের প্রথম টেস্ট শুরু শুক্রবার। দীর্ঘ অপেক্ষার পর লাল বলের লড়াইয়ে ফিরছে বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। 2024 সালে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের স্মৃতি এখনো তাজা। এবার খেলা ঘরের মাঠে। হেড কোচ ফিল সিমন্স জানান, গড়তে যান নতুন ইতিহাস। তুরুপের তাস নাহিদ রানা। I tell you what's the best thing about Nahid Rana?
পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করাটা অতীত, সেটা গত হয়ে গেছে। এটা নতুন সিরিজ, আমরা এই সিরিজে নতুন ইতিহাস গড়তে চাই। নাহিদ রানার সব থেকে ভালো ব্যাপার হলো তার বোঝার সক্ষমতা। সে জানে সে কোথায় আছে এবং সে কোন কাজটা ভালোভাবে করতে পারে। সে যথেষ্ট বুদ্ধিমান। আমাদের তাকে মনিটর করে যেতে হবে, তাকে অতিরিক্ত কাজ করতে দেওয়া যাবে না। হাফ ফিট থাকা অবস্থায় টেস্ট ম্যাচ খেলিয়ে দেওয়া যাবে না। অন্যদিকে পাকিস্তানও এসেছে বড় লক্ষ্য নিয়ে। শুধু দ্বিপাক্ষিক সিরিজ জয় নয়, তাদের চোখ টেস্ট চ্যাম্পিয়নশিপেও। যে কোনো দলই তাদের নিজেদের কন্ডিশনে সবসময় কঠিন। তাদের আমাদের জন্য বিষয় হলো আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি। আমরা শুধু একটি সিরিজের কথা ভাবছি না, আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি। আমাদের লক্ষ্য হলো কিভাবে ফাইনালে পৌঁছানো যায়। বাংলাদেশের কন্ডিশন সবসময় চ্যালেঞ্জিং, মানছেন শাহিন আফ্রিদি। তবে এবারের মিরপুরের উইকেট কিছুটা ভিন্ন। স্পিনের বদলে সবুজ ঘাসে মোড়া পিচ, যা পেসারদের জন্য বাড়তি সুবিধা দিতে পারে বলে মনে করছেন এই পেসার। মিরপুরে দুই দলের প্রথম ম্যাচ শুরু শুক্রবার সকাল 10টায়। দ্বিতীয় ম্যাচ সিলেটে আগামী 16 মে থেকে। তাসবিহ অরুণ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।